বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি আজকে যে যেখান থেকে এই অনলাইন ক্লাসটিতে অংশগ্রহণ করেছো তাদের জানাচ্ছি আন্তরিক অনেক 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 শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে আমি লেসন নিয়ে এসেছি নাজনীন সুলতানা পাপিয়া, প্রভাষক, ইংরেজি বিভাগ, আলহাজ আব্দুল খালেক ডিগ্রি কলেজ, ফরিদপুর। তাহলে চলো চলে যাই আমাদের মূল লেসনে। তবে বলে রাখা ভালো, তোমরা যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ এইচএসসি প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট হয়ে থাকো, তবে আজকের লেসনটি তোমার বিশেষ প্রয়োজনে একটি ক্লাস হবে। তাহলে চলো চলে যাই আমাদের ক্লাসটিতে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেন্টেন্স কানেক্টরস, তোমাদের দ্বিতীয় পত্রে কোয়েশ্চেন নাম্বার 10, যাতে মার্কস রয়েছে 5। আমি আবার বলছি, সেন্টেন্স কানেক্টরস তোমাদের দ্বিতীয় পত্রের কোয়েশ্চেন নাম্বার 10, যাতে মার্কস রয়েছে 5, অর্থাৎ এক একটি শূন্যস্থান পূরণের জন্য তোমার হাফ মার্ক করে তুমি পাবে। তো চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্রথমেই জেনে নেই সেন্টেন্স কানেক্টরস কি। পূর্বের সেন্টেন্স বা বাক্যের সাথে পরের সেন্টেন্স বা বাক্যের সংযোগ স্থাপনকারী শব্দকে সেন্টেন্স কানেক্টর বলে। এ থেকেই আমরা বুঝতে পারছি যা কিছু হবে দুটো সেন্টেন্সের মধ্যে হবে। ফর এক্সাম্পল, নিতু ডিড নট রিড হার লেসন কেয়ারফুলি। নিতু তার লেসনটা অর্থাৎ পড়াটা কেয়ারফুলি করে না। when she was the student of class 11, যখন সে ক্লাস 11 অর্থাৎ ইন্টার স্টুডেন্ট ছিল, সে তার পড়াগুলো ভালোভাবে করে নাই। একটা ফুল স্টপের পরে শূন্যস্থান, she failed in admission test, তাই সে কি করেছে? অ্যাডমিশন টেস্টে ফেল করেছে। যেহেতু সে পড়ে নাই তাই সে ফেল করেছে। আগের অংশটা কিন্তু অবশ্য অতীতের কথা, সে অতীতে ভালো মতো পড়ে নাই, আর পরের অংশটা করেছে তার ফলটা সে ফেল করেছে। তাহলে দেখতেই পাচ্ছ একটা ফুল স্টপের পরেই কিন্তু আমাদের শূন্যস্থানটা রয়েছে। ঠিক আছে, কেন আমার ফুল স্টপের পরে শূন্যস্থানটা আসলো আর এখানে আমি কিভাবে কানেক্টর ইউজ করব সেটা আমি পরবর্তীতে বোঝাচ্ছি। সেন্টেন্স কানেক্টর ও লিঙ্কার, এখানে লিঙ্কার কোথা থেকে আসলো? কানেক্টর আর লিঙ্কারের মধ্যে কিছু মিল রয়েছে যা তোমরা বুঝতে পারো না, সেজন্যই আমি কানেক্টর আর লিঙ্কারের যে মিলটা রয়েছে এবং পার্থক্যটা রয়েছে সেটা বুঝিয়ে দিলেই তোমরা কানেক্টর তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলে তখন সেন্টেন্স কানেক্টর অথবা লিঙ্কার এই টপিকটি করেছো। এই টপিকটি তোমাদের আগেও ছিল, কিন্তু তোমরা হয়তোবা জানো না সেন্টেন্স কানেক্টর ও লিঙ্কারের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। হ্যাঁ, একটি মৌলিক পার্থক্য রয়েছে, আর সেটি তোমাদের বোঝাতে পারলেই কানেক্টরটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণের মাধ্যমে তা ক্লিয়ার করা যায়। ফর এক্সাম্পল, হি ইজ ওল্ড বাট স্ট্রং। সে কি ছিল? সে খুবই বয়স্ক ছিল কিন্তু সে শক্তিশালী ছিল। বয়স্ক বাট স্ট্রং, তার মানে সে বয়স্ক হয়েও কিন্তু অনেক শক্তিশালী। এখানে আমি একটি বাট ব্যবহার করেছি। এই বাটটি কি বলছি আমি পরের সেন্টেন্সে, হি ইজ ওল্ড বাট হি ইজ স্ট্রং। এখানে দেখো হি ইজ ওল্ড বাট ঠিকই আছে, কিন্তু পরে আমি একটি সাবজেক্ট আবার এনেছি। এখন একটি সাবজেক্ট এখানে এনেছি আর একটি সাবজেক্ট এখানে উৎস আছে, অসুবিধা নেই, একই সেন্টেন্সের মধ্যে দুবার সাবজেক্ট আসতে পারে, কিন্তু আমার কথাটি হচ্ছে আমি দুটো সেন্টেন্সকে ভাগ করেছি কি দ্বারা? বাট দ্বারা ভাগ করেছি। এখানে এই বাটটি হলো আমার লিঙ্কার। তৃতীয় সেন্টেন্সে আসো, হি ইজ ওল্ড দিয়ে আমি এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছি, তারপরে আছে বাট হি ইজ স্ট্রং, কিন্তু সে কি? খুবই শক্তিশালী। এখানে আমি আমার মনের ভাবটা প্রকাশ করে একটি ফুল স্টপ দিয়েছি, ফুল স্টপের পরে আমি বাটটা ইউজ করেছি। এই বাটটাই কিন্তু একটু আগে দুটো সেন্টেন্সের মধ্যে লিঙ্কার হিসেবে ছিল, কিন্তু এই বাটটাই এখন কিন্তু ফুল স্টপের পরে বসাতে এখানে আর লিঙ্কার হিসেবে নেই, এখানে সে হয়ে গেছে কি? কানেক্টর। তার মানে হচ্ছে একই লিঙ্কার আবার কানেক্টর হিসেবে ইউজ হতে পারে, তবে সেটা স্থান ভেদে। দুটি সেন্টেন্সের মাঝখানে যখন বসে যাবে তখন কিন্তু এটা লিঙ্কার, কিন্তু আরেকটি সেন্টেন্সের শুরুতে যখন বসে যাবে সেটা কিন্তু তখন আর লিঙ্কার থাকবে না, সেটা তখন কানেক্টর হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছি ফুল স্টপের ঠিক পরেই স্থান হবে কানেক্টরে। তোমরা যতগুলো শূন্যস্থান পূরণ করবে সবসময় দেখবে কানেক্টরটা ঠিক ফুল স্টপের পরে। তদ্রূপ দেখো এখানে ছিল কিন্তু একটি ফুল স্টপ আর তারপরে ছিল একটি শূন্যস্থান, ঠিক এখানেও তাই ছিল। আমার যদি এরকম সেন্টেন্স আসে, আমি বাট বসিয়ে যখন পূরণ করব তখন অবশ্যই সেটা একটি কানেক্টর হয়ে যাবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলা যে দুটো সেন্টেন্সের মধ্যে যদি ফুল স্টপ ইউজ করা হয় তারপরে যদি ইউজ করা হলো সেটি হচ্ছে কানেক্টর, তবে এই বাটটাই যখন ফুল স্টপ বাদে দুটো সেন্টেন্সের মাঝখানে বসে গেল তখন সেটা আর কানেক্টর না, তখন সেটা একটি লিঙ্কার। তাহলে আসো আমাদের কয়টা কানেক্টর আছে এবং সেগুলা কি বাংলা মানে আছে সেগুলো আমরা জানবো। তার আগে কিছু ইম্পর্টেন্ট কানেক্টর দিয়ে আমি একটু ছক করে দিয়েছি যেখান থেকে তোমাদের পরীক্ষায় বেশি পরিমাণে আসে, দেখে নিই। পরীক্ষায় আসার মতো কানেক্টরগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
তার মানে বুঝতেই পারছো এখান থেকেই তোমাদের পরীক্ষায় বেশি আসে। অনেক কানেক্টর থাকার কারণে কিছু কিছু কানেক্টর আছে যেগুলো অতি মাত্রায় প্রয়োজনীয় বা যেগুলো পূরণ করতে হয় তোমাদের পরীক্ষার খাতায়, সেগুলোরই একটা ছক করা হয়েছে এখানে। ছকটি একটু দেখে নাও। ফার্স্টলি, as a result, that is why, now, on the other hand, sometimes, actually, in order to, besides, thus, as অথবা since, accordingly, at the same time, undoubtedly, if, after a while, moreover, but, nowadays, apart from this, surprisingly, so, except, at last, not only that, in fact, for example, at present, however, then, though, finally. এখন তোমরা বুঝতে পারছো যে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট আমি বেছে দিয়েছি তোমাদের, কিন্তু কথা হচ্ছে তোমরা তো মনে করতে পারো যে এখানে তো আমি বাংলা অর্থগুলা জানি না। আবার আরেকটি কথাও থেকে যায়, পরীক্ষার খাতায় কেউ লিখেছে অ্যাট ফার্স্ট, আবার কেউ লিখেছে ফার্স্টলি, তাহলে কি হবে? তুমি মনে করতে পারো আমি অ্যাট ফার্স্ট লিখেছি আর একজন ফার্স্টলি লিখলো, তাহলে হয়তো আমারটা ভুল। না, একটা সমার্থক শব্দ থাকতে পারে। এজন্য আমি পরবর্তীতে যেই সেন্টেন্সগুলো এখানে দেখাবো এই সমার্থক শব্দগুলো সহই তোমাকে এই শব্দার্থগুলো আমি দেখাচ্ছি। চলো তাহলে দেখে আসি। দেখো এখানে আছে কানেক্টরস গুলো, সমার্থক কানেক্টরস কি? আমি একটু আগেই তোমাদেরকে বুঝিয়েছি যে একটি শব্দের সমার্থক শব্দ থাকতে পারে, যেমন ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল, সব কয়টারই কিন্তু একই অর্থ, কোনো কিছু প্রকার বর্ণনায়। এবং দেখো সেন্টেন্স তাদের অর্থ কি, সেন্টেন্সে কি অর্থ অনুযায়ী এগুলা ব্যবহৃত হবে সেটাই আমি তোমাদের এখানে দেখাবো। ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল, কোনো কিছুর প্রকার বর্ণনায়। একটা উদাহরণ দেখো, দেয়ার আর মেনি রিজনস অফ ওয়াটার পলিউশন, পানি দূষণের অনেকগুলো কারণ রয়েছে, এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছে। কেউ লিখতে পারে অ্যাট ফার্স্ট, কেউ লিখতে পারে ফার্স্টলি, কেউ লিখতে পারে ফার্স্ট অফ অল, প্রত্যেকটাই কিন্তু ঠিক হবে। আর এই ঠিক হওয়ার জন্য তোমাকে একটা শব্দের সমার্থক শব্দ জানলে ভালো হবে। মেন ডাজ আনওয়াইজ অ্যাক্টিভিটিস, মানুষের কিছু মানে অসতর্ক কাজের জন্য কিন্তু আমাদের পানি দূষণটা হয়, এখানে সেটাই বোঝানো হয়েছে। সেকেন্ডটায় আসো, বিসাইডস অথবা অ্যাপার্ট ফ্রম দিস অথবা নট অনলি দ্যাট, এই তিনটারই কিন্তু একই অর্থ, অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ক্ষেত্রে। তার মানে হচ্ছে আমি কোনো কিছু সম্পর্কে কথা বলছি কিন্তু একটু বাড়তি তথ্য দিলে আমার ভালো হতো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই বিসাইডস অথবা অ্যাপার্ট ফ্রম দিস অথবা নট অনলি দ্যাট এটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, হি লস্ট হিজ মানি ব্যাগ ইন মেলা, তার মানে হচ্ছে মেলায় গিয়ে তার মানি ব্যাগটা সে হারিয়ে ফেলেছে, এটা ফুল স্টপ। তারপরেই কিন্তু শূন্যস্থানটা দিয়ে দিয়েছে, এখানে তুমি তোমার শূন্যস্থানে তোমার প্রয়োজনীয় ওয়ার্ডটি বসাবে। ড্যাশ হি লস্ট হিজ সেল ফোন, তাহলে এখানে বাড়তি তথ্য হচ্ছে মেলায় গিয়ে সে তার মানি ব্যাগটি হারিয়ে ফেলেছে। ড্যাশ হি লস্ট হিজ সেল ফোন, সে শুধু মানি ব্যাগই না তার সেল ফোনটাও সে হারিয়ে ফেলেছে, এটুকু হচ্ছে বাড়তি তথ্য। এটুকু বললেই কিন্তু একটা শব্দ, একটা সেন্টেন্স হয়ে যায়। কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য শুধু মানি ব্যাগ নয়, তার সেল ফোনটা অর্থাৎ তার মোবাইলটাও সে হারিয়ে ফেলেছে, এটাই হচ্ছে সে বাড়তি তথ্য। আর এই বাড়তি তথ্য দেওয়ার ক্ষেত্রে আমি ইউজ করব এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড। 3 নম্বরে আসো, মোরেওভার অথবা হাউএভার, বাড়তি অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে। এখানে হচ্ছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ক্ষেত্রে, আর এটা হচ্ছে বাড়তি অথবা অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে। দেখো তাহলে ফর এক্সাম্পল, উই আর ফন্ড অফ পিৎজা, আমরা পিৎজা খেতে পছন্দ করি। হাউএভার উই আর স্যাটিসফাইড টু হ্যাভ বার্গার, আমরা বার্গার হলেও কিন্তু খুব কম বেশি খুশি হতাম না। এটুকু বললে কিন্তু আমার সেন্টেন্সটি হয়ে যায় যে আমরা পিৎজা চাচ্ছি। পিৎজা চাওয়া সত্ত্বেও যদি আমাদের বলে যেখানে ভালো বার্গার আছে, বার্গার হলেও কিন্তু আমরা কোনো রকম রাগ হই না, বার্গার পেলেও আমরা খুশি থাকি। এই ধরনের কোনো অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে, বাড়তি কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা হাউএভার অথবা মোরেওভারটি ইউজ করব। 4 নম্বর এক্সাম্পলে আসো, দেখো 4 নম্বর ক্যারেক্টারসে আসো, অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রারি অথবা বিপরীত দিকে বোঝাবে। তোমার বিপরীত দিকের কোনো ধারণা প্রকাশ করতে যে ওয়ার্ডটি ইউজ করতে হবে সেটাই হচ্ছে তোমার অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রারি। ফর এক্সাম্পল আসো, মেসি স্কোরড 3 গোলস, মেসি কয়টা গোল করেছে? 3টা গোল করেছে। অন দা আদার হ্যান্ড, তার মানে খেলার মাঠে আমরা এই শব্দটা বেশি ইউজ করে থাকি। অন দা আদার হ্যান্ড, অপরদিকে দি মারিয়া স্কোর 2 গোলস, তার বিপরীত পক্ষে কি করেছে? দি মারিয়া 2টো গোল করেছে। এর মাঝখান দিয়ে দেখো আমরা 4টা কানেক্টরস জেনে ফেলেছি। আমরা চলে যাব পরবর্তী পেজে। এই পরবর্তী পেজে আমাদের অন্যান্য ক্যারেক্টারস গুলো রয়েছে।
5 নাম্বার কানেক্টরে আসো, at the same time অথবা at that time, একই সময়ে অথবা সেই সময়, মানে সময়কে এখানে একটা ব্যাপার রয়েছে, সময় ঘটিত একটি বিষয়। কিভাবে সেটা প্রয়োগ করব দেখো। ফর एग्जांपल, the president delivered his lecture well. প্রেসিডেন্ট কি করছে, তার লেকচারটা, মানে তার বক্তব্যটা সুন্দর করে দিচ্ছে। at that same time মানে একই সময়, আমি হচ্ছে একটা সময় উল্লেখ করেছি, মানে দুজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে তার বক্তব্য দিচ্ছে, আরেকজন ঠিক ওই সময় the chief guest wanted to deliver his lecture. চিফ গেস্ট কি করছে, তার লেকচারটা দিতে যাচ্ছে ঠিক ওই সময়টাতে। মানে ধরো 5টার সময় যদি প্রেসিডেন্ট ডেলিভার থাকে, লেকচারটা দেওয়ার কথা থাকে, ঠিক ওই সময় কিন্তু চিফ গেস্ট চাচ্ছে যে না 5টার সময় আমি লেকচারটা দেই, তার মানে একটা সময়কে নির্দেশ করবে। এই ধরনের ক্ষেত্রে at the same time অথবা at that time বোঝাবে। 6 নম্বরে আসো, in order to, খুবই প্রয়োজনীয়। in order to এটা হচ্ছে কারণ প্রকাশে। এখান থেকে পরীক্ষায় দেখা যায় একটা চলে আসে কারণ প্রকাশে। ফর एग्जांपल, in order to get a good opportunity, খুব ভালো একটা সুযোগের জন্য we will wait week long, আমরা কি করতে পারি, সপ্তাহ জুড়ে আমরা অপেক্ষা করতে পারি কিসের জন্য, ভালো একটা সুযোগ পাওয়ার জন্য। তাহলে এখানে কারণ প্রকাশে আমরা অপেক্ষা করতে পারি যদি বলি, তাহলে প্রশ্ন আসবে কেন অপেক্ষা করতে পারি, কারণটা কি, কেন অপেক্ষা করব, সে কারণটাই হচ্ছে in order to get a good opportunity, আমরা সুন্দর একটা সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে পারি। 7 নম্বরে আসো, বাট অথবা সারপ্রাইজিংলি, সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করতে, সম্পূর্ণ বিপরীত একটা ধারণা প্রকাশ করবে। সেটা কিভাবে ইউজ করব দেখো। ফর एग्जांपल, she tried a lot for changing her luck. তার ভাগ্য পরিবর্তনের জন্য সে খুবই চেষ্টা করছে, but the luck betrayed with her, কিন্তু কি করছে, ভাগ্য চলছে একদিকে আর বিপরীত দিকে চলছে সে নিজে। তার মানে হচ্ছে ভাগ্য পরিবর্তনের জন্য সে এত চেষ্টা করতেছে, কিন্তু বিপরীত দিকে তার ভাগ্য হয়তো বিট্রাই করছে, তার সঙ্গে খারাপ দিকে শুধু যাচ্ছে। এই ধরনের সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করতে বাট অথবা সারপ্রাইজিংলি আমরা ইউজ করব। যেমন ধরো তোমাদের প্রথম পেজে কিন্তু একটা ছিল হি ইজ ওল্ড বাট স্ট্রং, তার মানে হচ্ছে কি একদিকে সে বৃদ্ধ, অন্যদিকে সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও কিন্তু কি সে অনেক বেশি শক্তিশালী, তার মানে হচ্ছে উল্টো দিকে কথা। এই ধরনের সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করতে আমাদের বাট বা সারপ্রাইজিংলি ইউজ করতে হবে। 8 নাম্বার কানেক্টরে আসো, ইন ফ্যাক্ট অথবা ন্যাচারালি অথবা আফটার অল অথবা ইনডিড অথবা অ্যাকচুয়ালি। তার মানে হচ্ছে তোমাদের এখান থেকে যে কোনো একটা তুমি বেছে নিতে পারো, তবে সবগুলোর অর্থ কিন্তু একই, প্রকৃত কারণ উদ্ঘাটন। কি হতে পারে, প্রকৃত কারণ উদ্ঘাটনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। ফর एग्जांपल, ইট মে বি ফেডেড কালার, এটা কি হতে পারে, এটা কালারটা ফেড হতে পারে। আমরা জানি যে বাজার থেকে কোনো কাপড় কিনলে অবশ্যই সেটা ফেড হতে পারে। in fact it should not be faded, এটা কি হতে পারে, আবার ফেড নাও হতে পারে। অর্থাৎ এখানে একটু বুঝতে হবে তোমাকে যে তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে একটি শার্ট ক্রয় করলে, তুমি জিজ্ঞেস করতে পারো দোকানদারকে যে ভাই এটা কি কালারটা ফেড হবে, তখন কিন্তু ওই প্রশ্নটা তুমি কেন করেছো কারণ এ কারণে তোমাকে জানতে হবে যে তুমি কি শার্টটি ক্রয় করে ঠকে যাচ্ছ নাকি তুমি জিতে যাচ্ছ। তার মানে তুমি যদি জিজ্ঞাসা না করে, প্রকৃত কারণটা উদ্ঘাটন না করে তুমি শার্টটি ক্রয় করে বাসায় গেলে আর ধোয়ার পরে দেখলে যে সেটা রংটা উঠে গেছে, তাহলে তো সেটা তুমি ঠকে গেলে। এই জন্য প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তুমি দোকানদারকে প্রশ্ন করেছো ভাই এটা কি কালার উঠে যাবে, ফেড হয়ে যাবে, দোকানদার কিন্তু বিপরীত তোমাকে প্রশ্ন করছে, এটা তো নাও উঠতে পারে ভাই, কিন্তু তোমার প্রশ্নটা হচ্ছে কারণ উদ্ঘাটনের জন্য। আর এই ধরনের কারণ উদ্ঘাটনের জন্য যখন কোনো প্রশ্ন করা হবে সেখানে আমরা ইনফ্যাক্ট ইউজ করব অথবা অ্যাকচুয়ালি ইউজ করতে পারি, আফটার অল ইউজ করতে পারি, যে কোনো একটা কিছু ইউজ করতেই পারি। 9 নাম্বারটায় আসো, সামটাইমস অথবা ইউজুয়ালি। সামটাইমস অথবা ইউজুয়ালি মাঝে মাঝে হয় এমন ঘটনার ক্ষেত্রে, তার মানে বুঝতেই পারছি এটা একটা কদাচিৎ ব্যাপারের ক্ষেত্রে ইউজ হবে, সব সময় ঘটে যায় বর্তমান কোনো ঘটনা সেরকম ক্ষেত্রে কিন্তু এখানে সামটাইমস বা ইউজুয়ালি ইউজ হবে না। For example, sometimes we wish to watch a horror movie. Sometimes we wish to watch a horror movie. আমরা মাঝে মাঝে ইচ্ছা করি একটু ভয়ের মুভি দেখার জন্য, অর্থাৎ ভূতের যে সিনেমাগুলো থাকতে পারে বা যে কোনো সিনেমা বলতে পারো, সিনেমা প্রতিদিন মানুষ দেখে না বা ভূতের ছবিও মানুষ প্রতিদিন দেখে না। এই ধরনের মাঝে মাঝে কোনো তোমার কোনো ইচ্ছা, তো মাঝে মাঝে হয়তো তোমার রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছা করতে পারে, মাঝে মাঝে ঘুরতে যেতে ইচ্ছা করতে পারে, সেই ক্ষেত্রে সামটাইমস এর ক্ষেত্রে মাঝে মাঝে কোনো ক্ষেত্রে জায়গায় তুমি সামটাইমস বা ইউজুয়ালি ইউজ করতে পারো। আমরা নেক্সট ক্যারেক্টারে চলে আসবো পরবর্তী পেজে। চলো তাহলে চলে যাই আমাদের পরবর্তী পেজে। 10 নম্বর ক্যারেক্টারটি দেখো, আনডাউটেডলি অথবা আনফরচুনেটলি অথবা নো ডাউট। তার মানে হচ্ছে নিশ্চিত করে বলা যায় এমন অর্থে। আমরা কিন্তু কিছু কথার মধ্যে বলি যে নিশ্চিত করে আমি বলতে পারি যে আমি এটি করতে পাবোই বা আমি এটা করতে পারবোই বা আমি এটা পাবোই। এই ধরনের নিশ্চিত করে বলার ক্ষেত্রে আমরা কিভাবে সেটা ইউজ করব দেখো। ফর एग्जांपल, his past and present record is obvious.
বর্তমানকার রেজাল্ট বলো বা রেকর্ড বলো সবটাই কিন্তু খুব সুন্দর। আনডাউটেডলি হি উইল বি এ ডক্টর ইন ফিউচার। এখন দেখো যেই ছেলেটি বা যেই মেয়েটি মেডিকেলে পড়ে প্রত্যেকটা ক্ষেত্রে সে ফার্স্ট ক্লাস বা প্রতিটা ক্লাসে সে ভালো মার্কস পেয়েছে, তখন কিন্তু আমরা বলতে পারি যে অমুক ছেলেটি বা অমুক মেয়েটি কিন্তু অনেক ভালো করছে মেডিকেলে, আনডাউটেডলি বলা যায় সে ভবিষ্যতে একজন ডক্টর হবে। ঠিক এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব হচ্ছে আনডাউটেডলি অথবা আনফরচুনেটলি অথবা নো ডাউট, মানে নিঃসন্দেহেই বলা যায় বিষয়টি। 11 নাম্বার ক্যারেক্টারে আসো। দেন অথবা আফটার দ্যাট অথবা অ্যাট লাস্ট অথবা আফটার এ হোয়াইল, এগুলোর ক্ষেত্রে আমি কি বুঝবো দেখো, তারপর কি হয়েছিল এমন কিছু বর্ণনা, তারপর কি হয়েছিল মানে অবশ্যই বুঝতে পারছি যে একটা ঘটনা চলছিল, তারপরে আরো কিছু শোনার জন্য আমি একটু মানে আশা বা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। ফর এক্সাম্পল, অ্যাট ফার্স্ট আই টুক কফি, আমি কি করেছি প্রথমে কফি নিয়েছি। দেন আই টুক অ্যান আইসক্রিম, তার মানে বোঝাই যাচ্ছে আমি একটি রেস্টুরেন্টে বসেছিলাম, আমি 2-3টি আইটেম খেয়েছিলাম, আমি বলেছি অ্যাট ফার্স্ট আই টুক কফি, আমি প্রথমে কিন্তু কফি খেয়েছি, তার মানে আমার একটা আকাঙ্ক্ষা থেকে গেল যে তাহলে আমি পরে কি খেয়েছিলাম, আইসক্রিম খেয়ে কি আমি কফি খেয়ে কি উঠে গিয়েছিলাম, কারণ আমি এখানে প্রথমত ইউজ করেছি। প্রথমত আসলে কিন্তু পরের একটা কথা চলে আসে, তো প্রথমে এটা করেছি তাহলে পরে কি করেছি, পরে হচ্ছে আইসক্রিম খেয়েছি। এই যখনই একটু কথা শোনার পরে আবার আমার কিছু আকাঙ্ক্ষা থেকেই গেল যে পরে কি হয়েছিল শোনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি দেন ইউজ করব, এবং এটা তোমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই আসে, খুব ইম্পর্টেন্ট এই ক্যারেক্টারটি। 12 নম্বরে আসো। দ্যাট ইজ হোয়াই অথবা ফর দিস অথবা ফর দিস রিজন, পূর্বের ঘটনার সঙ্গে পরের ঘটনার সামঞ্জস্য, তার মানে বোঝা যাচ্ছে আগে একটি ঘটনা ঘটছিল, পরে একটি ঘটনা আবার যে ঘটলো তার সঙ্গে সামঞ্জস্য থাকবে। ফর এক্সাম্পল দেখো, মিলা ডাজ নট নো দ্য রুলস অফ টেন্স, মিলা কি করেছে টেন্সের রুলস গুলা খুব ভালোভাবে জানে না। এখন জানে না যেহেতু সেহেতু সে প্রতি ক্লাসে কিন্তু সাফার করবে, দ্যাট ইজ হোয়াই। এই যে বললাম জানে না যেহেতু সেহেতু, এই সেহেতুটাই হচ্ছে দ্যাট ইজ হোয়াই। সে যখনই টেন্স জানতো না তখন তাকে প্রত্যেকটা ক্লাসে একটু সাফার করতে হবে, দ্যাট ইজ হোয়াই। এই জন্য শি ইজ ভেরি উইক ইন এভরি টপিক অফ ইংলিশ গ্রামার। টেন্স না জানার কারণে কিন্তু কি হয়েছে, সে প্রত্যেকটা টপিকে কিন্তু খুবই দুর্বল। এই যে বলেছি মিনা ডাজ নট নো দ্য রুলস অফ টেন্স, এখন এটুক বলে যদি থেমে থাকি তাহলে কিন্তু প্রশ্ন আসতে পারে সে টেন্স জানে তাহলে কি হয়েছে, সে কি সব ক্লাসে ফেল করেছে নাকি সব টপিকসে অনেক কাঁচা, তখন এই কারণটা আসলে দ্যাট ইজ হোয়াই, এই কারণটার ইংরেজি হচ্ছে দ্যাট ইজ হোয়াই। বুঝতেই পারলে? তাহলে 13 নাম্বার রুলস চলে আসো। দেখো 13 নাম্বার ক্যারেক্টার হচ্ছে অ্যাজ অথবা সিন্স, কারণ বর্ণনার ক্ষেত্রে ঠিক কারণটা বর্ণনা করব, অন্য কিছুই না। দেখো ফর এক্সাম্পল, অ্যাজ ইউ আর ইল, তুমি যেহেতু অসুস্থ, ইউ ক্যান নট ডু ইট প্রপারলি, তাই তুমি এটা সুন্দর করে করতে পারছো না। আচ্ছা, তুমি এটা সুন্দর করে করতে পারছো না, তাহলে কেন তুমি করতে পারছো না, কেন, প্রশ্নটা হচ্ছে তুমি কেন করতে পারছো না, তখন তুমি বলবে কারণ আমি অসুস্থ। তার মানে হচ্ছে ইউ ক্যান নট ডু ইট প্রপারলি, আমি তোমাকে যদি রাগ করে বলি ইউ ক্যান নট ডু ইট প্রপারলি, তুমি এটা কেন করতে পারো নাই, তখন তুমি বলবে যে করতে পারিনি কারণ আছে, কারণ আমি অসুস্থ। এই ধরনের কারণ প্রকাশের ক্ষেত্রে কিন্তু সবসময় আমার অ্যাজ অথবা সিন্স আসে, এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার। 14 নম্বরে আসো। নাওএডেজ অথবা অ্যাট প্রেজেন্ট অথবা নাও, বর্তমান পরিস্থিতি বর্ণনা, তার মানে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে তোমাদের কোনো যদি ঘটনা ঘটে যাচ্ছে, এমন কোনো ঘটনা, যেমন ধরো আমাদের তো বর্তমান একটি সাংঘাতিক রকমের ঘটনা হচ্ছে করোনা, করোনার জন্যই কিন্তু আজকে আমরা বাসায় থেকে পড়ছি, বাসায় থেকে পড়াচ্ছি। তো নাওএডেজ আমরা বলতে পারি যে নাওএডেজ করোনা হ্যাজ বিকাম ভেরি ডেঞ্জারাস। তো এটা আমরা যদি বাংলায় বলি তাহলে বর্তমানে করোনা খুবই একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, করোনার কারণে আমাদের জীবনযাত্রা থেমে গেছে। তো এই ধরনের আমরা কিন্তু প্রত্যেকদিনই বলছি যে আজকে করোনার কি অবস্থা, বর্তমানে কি করোনার কি অবস্থা, আমরা কিন্তু প্রশ্ন করছি একজন আরেকজনকে। এই যে বর্তমান কালের কোনো কিছু জানতে চাওয়ার যে একটা প্রশ্ন, তখন বর্তমান কালের এই প্রশ্নটাই হচ্ছে আমাদের নাওএডেজ দিয়ে করতে হবে। নাওএডেজ মানে হচ্ছে বর্তমান পরিস্থিতির বর্ণনা। তো আমাদের চলে যাব নেক্সট ক্যারেক্টারে, পরের পেজে। চলো তাহলে চলে যাই। 15 নম্বর ক্যারেক্টার, ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স অথবা সাচ অ্যাজ। ফর এক্সাম্পলটা কিন্তু দেখো প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু ফর এক্সাম্পল রয়েছে, তার মানে হচ্ছে আমার উদাহরণ দেওয়ার ক্ষেত্রে যে ওয়ার্ডটা ইউজ করব সেটা আর কিছুই না, ফর এক্সাম্পল। তবে শুধু ফর এক্সাম্পল দিয়ে যে উদাহরণ দিতে হবে এমন কোনো কথা নাই। ফর ইনস্ট্যান্স অথবা সাচ অ্যাজ এগুলো তুমি ইউজ করতে পারো, তোমার এখানে কিন্তু একই অর্থ, উদাহরণ অথবা উপমা দেওয়ার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ইউজ হয়ে থাকে, তবে ফর এক্সাম্পলটা আমরা বেশি ইউজ করে থাকি। দেখো ফর এক্সাম্পল, adulterated foods create
মেনি ডিজিজ, তার মানে হচ্ছে আমাদের বাজারে যে সমস্ত প্যাকেটজাত খাবার বলতে পারো সেগুলো কিন্তু আমাদের কি করতে পারে, মেনি ডিজিজ মানে রোগগুলোকে বাড়িয়ে দেয়। ফর এক্সাম্পল ইট ক্রিয়েটস ক্যান্সার ইন হিউম্যান বডি। কি করছে, এই প্যাকেটজাত খাদ্যদ্রব্য থেকে কিন্তু আমাদের শরীরে ক্যান্সার নামক একটি রোগ কিন্তু আসছে। 17 নম্বর ক্যারেক্টারে আসো, ইফ অথবা আনলেস শর্ত প্রকাশের ক্ষেত্রে কি করবে, শর্ত প্রকাশ করবে। যেমন ধরো শর্ত মানে কিন্তু আমরা ইফ বুঝি, ইফ ফর এক্সাম্পল ইফ দে ডু ইট, যদি তারা এটা করে দে উইল গেট देयर বেস্ট, তাহলে সে তাদের সর্বোচ্চটা পাবে। এখন কথা হচ্ছে সে তাদের সর্বোচ্চটা পাবে কি করলে, ইফ দে ডু ইট, তার মানে হচ্ছে শর্ত, তুমি যদি সুন্দর কাজটা করো তাহলে তুমি ভালো ফল পাবে, যদি তুমি করো তাহলে তুমি পাবে। এই যদিটাই হচ্ছে কি ইফ। পরে 17 নম্বর ক্যারেক্টারে আসো, এক্সেপ্ট ছাড়াও অথবা ব্যতীত অর্থ বোঝাতে। ছাড়াও, এটা ছাড়াও তুমি ওটা করতে পারো, ওটা ছাড়াও তুমি এটা করতে পারো, এই ধরনের ক্ষেত্রে এক্সেপ্ট ইউজ করা হয়। ফর এক্সাম্পল এক্সেপ্ট ইওর ওপিনিয়ন উই উইল নট কন্টিনিউ আওয়ার প্রোগ্রাম, তোমাদের ওপিনিয়ন ছাড়া কিন্তু আমাদের প্রোগ্রামটা চালাবো না। এই ধরনের এক্সেপ্ট তখনই কিন্তু ব্যতীত, তোমাকে ছাড়া আমার চলবে না, বা তোমাকে ছাড়া আমরা চালাবো না, বা তোমাদের ছাড়া আমরা এই প্রোগ্রামটা চালাবো না, এই ধরনের ক্ষেত্রে এক্সেপ্ট ইওর ওপিনিয়ন বা এক্সেপ্ট ইউ, এই এক্সেপ্ট কথাটা তখন চলে আসবে। 18 নম্বর ক্যারেক্টারে আসো, দো অথবা অলদো, একই কথা, দো অথবা অলদো, যদিও তবু, যদিও তবু এমন ঘটনা বর্ণনার ক্ষেত্রে। ফর এক্সাম্পল দো হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, যদিও সে, বলেছিলাম যদিও, যদিও সে খুবই মেধাবী স্টুডেন্ট, she has failed in test exam, সে কি করেছে মানে টেস্ট এক্সামে সে ফেল করেছে। যদিও সে মেধাবী তবুও সে ফেল করেছে, এখানে কিন্তু কথাটার অর্থই তাই, দো অলদো মানে যদিও তবুও, তার মানে হচ্ছে দুটো কারণ, যদিও সে এমন তবুও সে ওই ফলটা করতে পারলো না। দো হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট হি হ্যাজ ফেলড ইন দ্য টেস্ট এক্সাম, অনেক ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সে টেস্ট এক্সামে কি করেছে, ফেল করেছে। 19 নম্বর ক্যারেক্টারে আসো, অ্যাকর্ডিংলি অথবা অ্যাকর্ডিং টু, অনুসারে, কোনো মত অথবা ঘটনাকে অনুসরণ করে। যেমন ধরো আমি তোমার মতো করে চলবো, সেক্ষেত্রেও কিন্তু অ্যাকর্ডিং টু আসবে। ফর এক্সাম্পল অ্যাকর্ডিং টু সাম মিথস, মিথ হচ্ছে পৌরাণিক কাহিনীকে বলা হয় ইংরেজিতে মিথস। দ্য চাইল্ড ওয়াজ দ্য সন অফ ইউলিসিস, শিশুটি ছিল ইউলিসিসের, তার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু সাম মিথস, এখানে বোঝা যাচ্ছে যে পৌরাণিক কাহিনী অনুযায়ী, পৌরাণিক কাহিনী অনুযায়ী বা অনুসারে, আমি কিন্তু বলেছি এখানে অনুসারে কোনো মত বা ঘটনাকে অনুসরণ করে, এখানে এটা একটা ইউলিসিসের একটা ঘটনাকে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু সাম মিথস, মিথ অনুযায়ী অথবা পৌরাণিক কাহিনী অনুযায়ী, দ্য চাইল্ড ওয়াজ দ্য সন অফ ইউলিসিস, শিশুটি ছিল কার, ইউলিসিসের। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি 20 নম্বর ক্যারেক্টারে, অ্যাজ এ রেজাল্ট অথবা সো অথবা ফাইনালি অথবা কনসিকুয়েন্টলি অথবা দেয়ারফর, প্রত্যেকটার অর্থই হবে কি, ফলে, তো ঘটনার পরিসমাপ্তিতে, আমাদের আলোচনার পরিসমাপ্তিতে আমরা সমাপ্তি দিয়ে আমাদের শেষ করব। অ্যাজ এ রেজাল্ট তুমি ইউজ করতে পারো, সো ইউজ করতে পারো, ফাইনালি ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করলেই হবে। এখানে একজন যদি অ্যাজ এ রেজাল্ট লেখে, তুমি যদি ফাইনালি লেখো, এখানে ভয় পাওয়ার কিছু নেই, তোমারটা অবশ্যই হবে। শেষে তোমার শেষের মতটাই পূরণ করতে হবে, অ্যাজ এ রেজাল্টও শেষে চলে আসে, ফাইনালি শেষের কথাই চলে আসে। ফর এক্সাম্পল টুডে দ্য ওয়েদার ইজ নট ফেভারেবল, আজকের ওয়েদারটা কেমন, ফেভারেবল না, মানে হচ্ছে আমার অনুকূলে নয়। অ্যাজ এ রেজাল্ট, যাতে করে দ্য গেম মে বি পোস্টপেন্ডেড, কি হয়েছে যে আবহাওয়া খারাপ হওয়ার ছিল, তাই কি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট গেমটা আজকে পোস্টপেন্ডেড, একদমই শেষ হয়ে গেছে আমাদের খেলা। এখন ধরো ফুটবল খেলা চলছে, ইতিমধ্যে মাঠে খেলা হয়ে যাচ্ছে, কিন্তু চলে আসলো হঠাৎ করে বৃষ্টি অথবা বজ্রপাতের আওয়াজ পাওয়া গেল, সঙ্গে সঙ্গে কিন্তু কি করতে হবে, আমাদের খেলাটা শেষ করতে হবে। তখন আমরা বলবো যে আজকের ওয়েদারটা একেবারেই ভালো ছিল না, তাই আমাদের খেলাটা একবার মাটি হয়ে গেল। তো আজকের এই অ্যাট লাস্ট দিয়ে আমি শেষ করে দিলাম আমার আজকের কানেক্টরটা। আর আশা করব তোমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো। পরবর্তীতে তোমাদের সিলেবাস অনুযায়ী কোনো একটি টপিকস নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের অনলাইন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজ গৃহে অবস্থান করবে, এই আশা ব্যক্ত করেই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যেতে যেতে আরেকটি কথা, আজকের লেসনটি সম্পর্কে তোমার যদি কোনো মতামত থাকে অথবা তোমার কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু তুমি স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে যে কোনো প্রশ্ন করতে পারো বা তোমার মতটি ব্যক্ত করতে পারো।